গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দানবীয় সরকারের পতনের পর দেশের ক্রান্তি লগ্নে হাল ধরেছে অন্তর্বর্তীকালীন সরকার। আর পরিবর্তিত প্রেক্ষাপটে যেমনটি জনগণ ভাবছে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন এবং প্রত্যাশা তাদের সামনে, এবং সেই জায়গা থেকে আমরা বলতেই পারি জন আকাঙ্ক্ষা পূরণে ইতোমধ্যেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ৬টি সংস্কার কমিশন গঠন করেছে। যদিও রাজনৈতিক মহলে সংস্কার ও নির্বাচন ঘিরে নানা বিতর্ক রয়েছে। এসব মিলে আজ আলোচনা করতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফারনাজ জুই আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। জানিয়ে দিতে চাই আজকের আলোচনার শিরোনাম নতুন বাংলাদেশ ও বাস্তবতা। আর এই আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন পর্যায়ে পরিচিত হই। আছেন কামাল উদ্দিন সবুজ, সাবেক সভাপতি জাতীয় প্রেস ক্লাব। সেই সঙ্গে আরও আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব কামাল উদ্দিন সবুজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম যে একদিকে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন, অন্যদিকে আবার রাজনৈতিক চ্যালেঞ্জ। অন্তর্বর্তীকালীন সরকারের আমরা যদি বর্তমান প্রেক্ষাপটটা তুলে ধরতে বলি, কি বলবেন? ধন্যবাদ। আসলে ১৬ বছরের একটা ফ্যাসিস্ট সরকারের উৎখাতের পর যে নতুন সরকার প্রতিষ্ঠিত হলো, যেটা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, যেটা কেউ গণ অভ্যুত্থান বলে, কেউ বিপ্লব বলে, এটার এই সরকারের চরিত্রটাই হচ্ছে ভিন্ন। এটা কোনো নর্মাল ইলেকটেড গভর্নমেন্ট না, যেটা আমরা মানে প্রথাগতভাবে যেটা বলি। কিন্তু এটার ম্যান্ডেট অনেক বেশি, কারণ এখানে এটা কিন্তু একটা সাংবিধানিক সরকারও নয়। তাহলে এই যে সরকার, এই সরকারটা প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার, এটা অত্যন্ত শক্তিশালী একটি সরকার। কাজেই জনগণের যে আকাঙ্ক্ষা, যেটা গত 16-17, আমি যদি 2007 থেকে ধরি, 1/11-এর পর থেকে যদি লম্বা সময়টা 17 বছর যদি ধরি, জনগণের যে আকাঙ্ক্ষা এখানে ভুলুণ্ঠিত হয়েছে, গণতন্ত্র বিনষ্ট হয়েছে, এখানে টাকা পাচার হয়েছে, এখানে ব্যাংক লুট হয়েছে, জনগণের মৌলিক অধিকার নষ্ট হয়েছে, আইনের শাসন নষ্ট, বিচার বিভাগের স্বাধীনতা পর্যন্ত খর্ব করা হয়েছে, এবং আপনার স্বাধীন গণমাধ্যমের স্বাধীনতা বলতেও কিছু ছিল না। আমরা গণমাধ্যমের কর্মী হিসেবে আমরা যেটা বলতে চাই। কাজেই এই যে প্রফেসর ইউনূসের নেতৃত্বে, ওনার উপর মানুষের এতটাই আস্থা, তার কাছে তাদের এক্সপেকটেশন ইজ সো হাই যে প্রফেসর ইউনূস যে কয়দিন থাকবে এর মধ্যে উনি এই কাজগুলি করার জন্য, আমি মনে করি, দক্ষ হাতে প্রশাসকের মতো কাজ করতে হবে। এবং ওনার যে টিম, সেই টিমের মধ্যেও দরকার হলে পরিবর্তন আনতে হবে। কারণ আমি মনে করি যে এখন যে 21 জন নিয়ে যে অ্যাডভাইজারি কমিটি, 21 জন নিয়ে দেশ চালাতে হবে নট নেসেসারিলি। কারণ অলরেডি এর মধ্যে নানা তর্ক বিতর্ক শুরু হয়েছে যে এদের অনেকের পারফরমেন্স নিয়ে, অনেকের না, আমি সেদিকে যাচ্ছি না। আমার কথাটা হচ্ছে যে মনে করেন আইন মন্ত্রণালয় অন্তত উনি যে কাজ বর্তমানে এইরকম স্বৈরতন্ত্রের পতনের পর যে কাজ, এখানে আরও একজন দুইজন সহযোগী দরকার, সেটা ডেপুটি হিসাবে হোক বা যেভাবে হোক। আমি এরকম প্রত্যেকটা বিভিন্ন মন্ত্রণালয়, হোম মিনিস্ট্রিতে সেখানেও দরকার। আমি যেটা বলতে চাই যে প্রফেসর ইউনূস সাহেব যে কথাটা ইউনাইটেড নেশনস তার ভাষণে অনেক কথাই বলেছেন অত্যন্ত প্রাঞ্জল এবং সুন্দর বাংলায়। সেটা হচ্ছে যে একটা হচ্ছে উনি বলছেন যে এই যে প্রেক্ষাপট নতুন তৈরি হলো, যেটা নতুন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, এটা একনায়কতন্ত্রের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, এটা নিপীড়নের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে। তাহলে এগুলো এইটার মধ্যে অনেক কিছু কভার করে। কাজে তাহলে একনায়কতন্ত্র যারা প্রতিষ্ঠিত করলো তাদেরকে কিন্তু বিচার করতে হবে, কিন্তু বিচার না করলে তাহলে ফ্যাসিজমের আবার নতুন উদ্ভব হবে কিন্তু। এবং এই বিচার কাজগুলি দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। প্রচলিত যে আইন আছে, এখানে একজন আমার সাথে একজন আইনজীবী আছে, উনি অনেক ভালো বলতে পারবেন, তো আমি মনে করি দ্রুততম সময় বিচার করার বিধানও আছে। সেই কাজগুলি না করলে হবে কি, এটা আবার এই সরকার কতদিন থাকবে এর মধ্যে চলে যেতে পারে। কাজেই আমি যেটা মনে করছি যে জনগণের যে আকাঙ্ক্ষা, যেটা উনি ইউনাইটেড নেশনসে যাওয়ার পরে ওনার প্রতি মানুষের সারা বিশ্বের নেতৃবৃন্দের যে আগ্রহ, যেখানে যেটা প্রতিশ্রুতি পেয়েছে, সহযোগিতার আশ্বাস পেয়েছে, সেটা হলো একটা সাইড। সেটা ডেফিনেটলি উনি ওনার ক্যারিসমা এবং ওনার যে ম্যান্ডেট, জনগণের পুরো জনগণ বাংলাদেশ তার পক্ষে আছে, সেটা দিয়ে উনি এটা তার এই জিনিসগুলি না আদায় করবেন। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশকে স্থিতিশীল রাখাটা অত্যন্ত
গুরুত্বপূর্ণ। যেমন আমি মনে করি এখানে আপনার যে আইন শৃঙ্খলা রক্ষা, যেটা এখনও আমরা মনে করি না যে স্টেবল হয়েছে, সেটা করার জন্য দক্ষ হাতে এবং শক্ত হাতে সেটাকে হ্যান্ডেল করতে হবে। আপনি এর মধ্যে জানেন যে, আপনারা জানেন অনেক কিছু ঘটনা ঘটছে, পাহাড়ের ঘটনা ঘটছে, আনসারের ঘটনা ঘটছে, গার্মেন্টের ঘটনা ঘটছে, আজকেও আশুলিয়াতে শ্রমিক এবং ইয়েদের সঙ্গে কাজে আমার কথাটা হচ্ছে যে এখানে দক্ষ হাতে দক্ষ টিম লাগবে। এখানে দেশে বিদেশে অনেক দক্ষ লোক আছে এবং প্রফেসর ইউনূস সাহেব তো ইউনিক। উনি ইচ্ছা করলে ওনার টিমকে রিঅ্যারেঞ্জ করা উচিত, রিঅ্যারেঞ্জ করে আরও দক্ষ লোক বিভিন্ন মন্ত্রণালয়ের উনি নিতে পারেন, বিভিন্ন ক্যাপাসিটি নিতে পারেন। ইটস নট এ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। সো কাজেই এখানে সংবিধানে আছে কি না, সংবিধানে নাই কি না, এগুলো আসলে খুব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ এই কারণে নয়, কারণ উনি যে শপথ নিয়েছেন সেটাও কি সাংবিধানিকভাবে হয়েছে? হয় নাই তো। কাজেই আমার কথাটা হচ্ছে কাজগুলি করে দিতে হবে, কারণ মানুষের যে আস্থা আছে ডক্টর ইউনূসের উপরে, এই কাজগুলি করতে জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণ কি চায় যে এখানে একটা ভবিষ্যতে একটা এমন একটি নির্বাচনী ব্যবস্থা, যেই নির্বাচনী ব্যবস্থায় কেউ কোনো কারচুপি করতে পারবে না, যেখানে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে নির্ভয়ে নির্বিঘ্নে, যেখানে আইন শৃঙ্খলা রক্ষা নিশ্চিত থাকবে, যেখানে চাকরির নিশ্চয়তা থাকবে, যেখানে মানুষ বাইং ক্যাপাসিটির মধ্যে তারা বাজার করে ঘরে ফিরতে পারবে। এখন কিন্তু আপনি দেখেন যে এর মধ্যে জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেড়ে গেছে, কাজে এগুলো কমাতে হবে। কাজে আমার কথা হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু আছে, আমরা জানি। আমাদের কথা হচ্ছে বাংলাদেশকে যারা 15-17 বছর একটি ফ্যাসিজমের নিগড়ে আবদ্ধ করে রেখেছে, তারা এখনও কিন্তু নানাভাবে তৎপর আছে।